মেলা। এই যে শীতের সময় আমাদের একটা মজার বেশ জায়গা থাকে কিন্তু মেলায় ঘুরে বেরিয়ে দারুণ মজা। আর কারা যেন এই অনেক কিছু দেখেও দেখতে পায় না, অন্ধত্বের হিসাব নেয়। আমি খালি জানতে চাই তাদের কাছ থেকে কি অ্যান্সার আসবে। না, যদিও বা কালকে কমেন্ট বক্সে সবাই এটাই ঝুড়ি ঝুড়ি করে লিখে দিয়ে গেছে যে কালকে সবাই বসে পড়বে কন্ট্রোভার্সি নিয়ে। আরে অবশ্যই, যেই মেয়ে কিনা পয়সা যদি কামানোর হতো 1.5 বছরে প্রচুর বেল্ট ওই বেল্টটা কোমরে পরে নিস, আর নয়তো গালে এরকম টেনে লাগিয়ে নিস। হ্যাঁ, তো ক্লিক বেট খেলতে পারতো যাতে প্রচুর পয়সা কামাতে পারে। সে কিন্তু এই 1.5 বছরে ক্লিক বেটটা খেলেনি এই কারণের জন্য, কারণ ওর প্রয়োজন পড়েনি। এই কথাটা বলে সারতে পারেনি, পুনরায় কালকে চলে এসেছে। মেলা ঘুরতে গেছে বন্ধুর সাথে। এই কেউ বন্ধুকে দেখতে চাইবে না। আরে সবাই বুঝে নাও আমার বন্ধুটাকে, বুঝেছো তো? যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, ফোকলা যে পরিমাণে রিলস দেওয়া শুরু করেছে, কেন এত সাহস পেয়েছে বলো তো? বলছি, কারণ এই যে চারিদিকে একটা রিউমার চলছে যে সন্দীপের সাথে কারোর একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্কের দরুন মানে গামলা যে কাজটা করেছে, মানে ফোকলার সঙ্গে সন্দীপের কোনো আর তফাৎ থাকেনি। ফোকলা অন্যের বউকে ভাগিয়ে নিয়ে গেছে, সন্দীপও অন্যের বউ, কাম গার্লফ্রেন্ড, কাম রক্ষিতা, কাম 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 যত কিছু, যেটাই তোমরা বলতে পারো, কোনো কিছুর আমরা মানে বুঝতে পারি না, যেটা তোমরা মনতে চাও বলতে পারো। কারণ ডিভোর্স হয়ে গেছে। এর ক্ষেত্রে কি ডিভোর্স হয়ে গেছে, যদি সে মনে করে নতুন করে কারোর সাথে শুরু করবে সেটা সে করতেই পারে, সম্পূর্ণভাবে ডিভোর্সই। হ্যাঁ, ধোকাদারি হয় কোথায়? একটা অন্য রিলেশনশিপের মধ্যে এত বছর থাকার পরে হঠাৎ করে বেরিয়ে আসা। এবার দেখো, যে মেয়েটা নিজের মুখে এসে একটা কথা বলছে যে আমার যদি কারোর সাথে কথা বলতে ভালোবাসে আমি কথা বলবো, তার মানেই যে তার সাথে আমার নোংরা সম্পর্ক আছে, এটা যদি তোমরা ধরে না, আরে কি বলবেন। আমাদের ওয়াইটি হচ্ছে এরকমই একটা জায়গা, যদিও বা এই মেয়েটিকে কোনো অংশে আমি সাপোর্ট করি না, এই হিউকে, কিন্তু আমাদের ওয়াইটি একটা এমন জায়গা যেখানে কিন্তু প্রতি মুহূর্তে কারোর দিকে কেউ তাকালো তার মানে তোমার চোখে কিন্তু তোমার একটা কামুকতা আছে। কেউ কারোর সাথে কথা বললো তার মানেই কিন্তু সে আগামী দিনে তার সাথে শোবে। এই রকম ধরনের কালচার কিন্তু আমাদের ওয়াইটি বহন করে এসেছে, ঠিক আছে? কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে মানে কি বলবো, সন্দীপকে এরকম একটা প্রিটেন্ড করার চেষ্টা করা হচ্ছে, যার জন্য এই জায়গাটায় একটা কোথাও না কোথাও একটা স্থিরতা বা একটা সমান জ্ঞাতির মনে করে ফোকলা কিন্তু মাঠে নেমে পড়ে দানাদান রিলস বানাচ্ছে। ও কিন্তু এতদিন লুকিয়ে বসেছিল, শুধুমাত্র বেরিয়ে এসেছিল একদিন খোলস থেকে যে না না তোমরা কে কোথায় যাচ্ছে তার সাথে আমাকে জুড়ে ও বাবা তুমি কচি খকা, একবারে তুমি কচি খকা, তুমি আখ পাক কিছুই জানো না, কিছুই বোঝো না, তাই না? তো যার জন্য কিন্তু ডেসপারেটলি ফোকলা এখন বাইরে বেরিয়ে এসে এইভাবে রিলস করে করে বোঝাচ্ছে, আর গানও কিন্তু সিলেক্ট করছে সেইভাবে। যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে কালকে গামলা কিছু জিনিস আমাদের কাছে তুলে ধরেছে। সেটা কি? সেটা হচ্ছে মেলা। তোমরা সবাই জানো মা বৌদি এখন এখানে নেই, দুদিন আগেই দাদার সাথেও মেলায় গেছে, মেলায় গিয়ে বই কেনেনি। একজন বলছে হ্যাঁ মানে মেলায় গেলেই বই কিনতে হবে, না অ্যাকচুয়ালি সেটা না। আমরা বেসিক্যালি মেলায় যখন যাই কাপ প্লেট, চুড়ি, আংটি, খাওয়া দাওয়া, বাদাম আর জিলিপি এটা তো কম্পালসারি, মানে মেলার একটা ট্র্যাডিশন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে টুকটাক জিনিস কেনা, ফুল কেনা, ঘর সাজানোর জিনিস কেনা, এই জিনিসগুলো হচ্ছে মেলার স্পেশালিটি, যেটা কিন্তু আমরা করে থাকি। বাচ্চারা গেলে পরে এই স্টিলের দোকানে ঢুকি, লোহার দোকানে চাটু, কোথায় বেলনি সমস্ত কিছু এগুলো আমরা দিই। কিন্তু বই মেলা যার স্পেশালিটিটাই হচ্ছে বই, তাহলে কখনো মনে হয় না সেখান থেকে বই পড়তে নাই ভালো লাগতে পারে, রান্নার রেসিপির বই, ভূতের গল্পের বই, এগুলোতে আমার আবার চোখ টান, তাই না? কিন্তু মানুষের বক্তব্য হচ্ছে বইমেলায় গেছে মানে বই কিনতে হবে, না না, তাদের উদ্দেশ্যেই বলো, লজিকের যে তোমরা মাদার সিস্টার করো সেটা বোঝা যায়, বাট বইমেলায় গেলে এটা এটা একটা নিয়মই বলতে পারো, যে বাকি সব মেলায় গেলে যেমন কাপ প্লেট এগুলো কম্পালসারি, বইমেলার জন্য কিন্তু বইটা কম্পালসারি, আর বইটাই ইম্পর্টেন্ট। তো সেটা একটা আধটা কেনাই যেতে পারে। যাই হোক, পুনরায় সেই বইমেলাতে পদার্পণ করেছে, সঙ্গে 2টো টিকিট।
আর সঙ্গে একজন যে কিনা ক্যামেরাটা কন্টিনিউয়াসলি ধরে আছে, তার যে মূর্তি সেটা যে বেশ চওড়া মূর্তি হয়ে গেছে আগে থেকে, সেটা না দেখ ফোকলা। ইয়েস, শোনো, যে যতই যেটা বলো না কেন ওটা আর কেউ না। যদি সোনাই হতো, সোনাইকে তো নির্দ্বিধায় দেখি, কিন্তু সেটা সোনাই না, গেছে কোন বন্ধু, যে বন্ধুর সাথে সম্পর্ক জুড়ে বাইরে বেরিয়ে এসেছিল। আর ফোকলার সাথেও তুই তাকারি করেই কথা বলে, পাগলি পাগলি পাগলি, তোর চোখে জল, পাগলি আমি তোকে কত ভালোবাসি। মানে এই যে পাগলিকে ভালোবাসা, পাগলির পাগলা কিন্তু এসে গেছে। এইটা শুধুমাত্র সম্ভব হচ্ছে এত ডেসপারেটলি কারণ সন্দীপের ওপরে এখন নতুন নতুন অ্যালিগেশন লাগানো হচ্ছে। এটা তোমরা মিলিয়ে নাও, ডেসপারেটলি। আজকে আমরা যদি মনে করি যে সেই দিন বাইকের পেছনে মাম্মামকে বসিয়ে নিয়ে গেছে, মানে ওই মেয়েটি রয়েছে, এটা অনেকেরই ধারণা হয়েছিল, আমারও হয়েছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা আমরা কারেকশান করি। আর অনেকেই এটা বলে যে সন্দীপের এত বড় সাহস হবে না যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওই মেয়েটিকে ওরকমভাবে ও বাইকের পেছনে বসিয়ে নিয়ে ও ঘুরবে। কিন্তু গামলার কিন্তু ওখানে রোকটোক করার জন্য কেউ নেই। এই দাদা ভাই একটা সময় কিন্তু নিজের বিয়ের সময় এই বোনকে কিন্তু মেরে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়েছিল, কারণ ফোকলার সাথে সম্পর্ক করে সন্দীপকে ছেড়ে চলে এসেছিল। আর এটা বিয়ে বাড়ি, নতুন সম্পর্ক হচ্ছে, নতুন শ্বশুরবাড়ির কাছে কতটা নক্করজনক, কতটা লজ্জাজনক, সেটা কিন্তু সেই সময় লাইফা বুঝতে পেরে নিজের বোনকে কিন্তু ওইখানে ইন্ট্রোডিউস করাতে চায়নি, যার জন্য বোনকে কিন্তু মেরে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে দেখো সেখানে দাঁড়িয়ে বোনের ড্রাইভারগিরি খাটছে, কারণ বোন পয়সা দিয়ে ওর মুখটাকে বন্ধ করে রেখে দিয়েছে। বুঝতে পারছি, আর কিচ্ছু না। আজকে ওই মেলায় যাওয়া, ফোকলাকে দেখা, সেটা নিয়ে কন্ট্রোভার্সি করা, সেটা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না যে কন্ট্রোভার্সি করতেই হবে, কিন্তু না, ও অ্যাকচুয়ালি দেখাতে চেয়েছে। আর এই দেখানোটা এতটা ডেসপারেটলি, এত সাহসপূর্বক ও করতে পেরেছে এই কারণের জন্য, কারণ ফোকলার হাতটা না আগে কোনোদিনও ছেড়েছিল, না এখন ছেড়েছে, না আগামী দিনে ছাড়বে। এটা ওই কমিউনিটি পোস্টেও স্বীকারোক্তি ছিল, আর এটাই বাস্তব। না হলে তোমরা বলো না, যখন একটা আননোন ফোন এসেছে আমার কাছে, আমি তো তার কাছে যাচাই করবো, আর আমি তো জানবো যে এখন আমার সিচুয়েশানটা অন্যরকম যাচ্ছে, এখন আমার বেফসকা কোনো কথাবার্তা আমার দিকেই বুমেরাং হয়ে আসতে পারে। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে কোথায় আছো, শ্বশুরবাড়িতে, তো সে এইটা বুঝতে পারেনি যে গোটা ওয়াইটিই জানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তাহলে এ কোন শ্বশুরবাড়ির কথা বলছে? কিন্তু হ্যাঁ, শ্বশুরবাড়িতেই আছে, ঘনাতে। এই যে ঘনাতে, ঘনা কথাটা কেন শ্বশুরবাড়ির জন্য আসলো, কারণ সত্যিই তো শ্বশুরবাড়ি ওটাও হয়ে উঠেছে। ও যে ওইখানে এই যে একটা রিউমার উঠেছিল না, যেমন সন্দীপের জন্য রিউমার উঠেছে ভাদ্র মাসে ও বিয়ে করে নিয়েছে তারাপীঠকে, সেরকমই আমার হাসি পায় ওই মনু এই তারাপীঠকে আদ্যাপীঠ বানিয়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি না, ওকে যেভাবে শিখিয়েছে, বুঝেছে, ও তো এগুলোতে ওয়াকিবহল না, ওর এদিকের কোনো নলেজও নেই। ওর মানে ওর অ্যাকচুয়ালি ঝিমিশা আঁকে নিয়ে মানে প্রবলেমটা ছিল, বাট এখানে ঝিমিশা আঁকে করতে গেলে মানে এরা সব বলেছে সঙ্গ দেব যদি এই সন্দীপ মিত্রকে ডাউন করো, তো যথারীতি সন্দীপ মিত্রকে ডাউন তো করতেই হবে। তাই এই অ্যালিগেশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে ঝিমিশাওয়ার ঘাড়ের ওপর দিকে সন্দীপ মিত্রকে ছোটো করার একটা মানে চক্রান্ত চলছে, যার জন্য ও ভুলবশত মানে স্ক্রিপ্ট যাওয়া মুখস্থ করেছে, মানে লেজে গোবরে জড়িত হয়ে গিয়ে ওই কালী তারাপীঠকে ওই আদ্যাপীঠ বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তো তারাপীঠে গিয়েও নাকি সন্দীপ বিয়ে করেছিল, এই একটা কথা কিন্তু উঠে এসেছে, তার প্রমাণ কিন্তু আমরা কিচ্ছু পাইনি। কিন্তু কিন্তু দালাল তো কাল অবধিও চেষ্টা করে গেল ওই শাখা বাঁধানোটাকে ওইখানে ইয়ে করার, কিন্তু লেকিন এখানে কি হচ্ছে বলো তো, এখানে হচ্ছে এরা ডেসপারেটলি এমন কিছু কাজ করেছে। না হলে একটা এমন মেয়ে যে কিনা এখনও ডিভোর্স হয়নি, সে হঠাৎ করে কুল্লাকে বাদ দিয়ে কেন ঘনাকে শ্বশুরবাড়ি বলবে? ও তো বলতেই পারতো সেখানে যে হ্যাঁ আমি কোনো রিলেটিভের বাড়িতে এসে বা কিছু, কি কোথায় আছো, শ্বশুরবাড়িতে? হ্যাঁ, কোথায়? হ্যাঁ ঘনাতে। এই যে ঘনা, এবার ঘনাকে, ঘনা হচ্ছে ফোকলার বাসস্থান, ঠিকানা, এবার সেই জায়গাটাকে ও শ্বশুরবাড়ি বলে আখ্যা দিয়েছে আমাদের চোখে। এবার বুঝে নাও, সেইখান থেকে দাঁড়িয়ে ও যে খুব সুন্দর একটা সেফ খেলছিল, আর আজকে হঠাৎ করে ফোকলাকে নিয়েও ও মানে মেলায় গেছে, সেটার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ডেসপারেট এই কারণে হতে পেরেছে, কারণ চারিদিক দিয়ে মানুষ সন্দীপ মিত্রকে চেপে ধরছে। সন্দীপ মিত্রর নামে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে সন্দীপ মিত্র আলাদা কোনো সম্পর্কের মধ্যে জড়িত হয়ে পড়েছে। বুঝতে পারছি তো, এটা হলো অরিজিনাল বিষয় যেটাকে হাইলাইট করে ওই মেলায় গিয়ে এটা বুঝিয়েছে।
যে হ্যাঁ আমি আমার বন্ধুর সাথে, কিন্তু বন্ধুকে আমি দেখাতে পারবো না। ব্যথা বন্ধুকে দেখাবে কী করে? ফোকলাকে যদি পাশাপাশি নিয়ে বসিয়ে দেখায় তাহলে তো মুশকিল, মুশকিল তো। আর দাদাভাইকে বলবো তোকে ওই রকমই ড্রাইভারগিরি করতে হবে নিজের বোনের। একবার পা দিয়ে মেরেছিলিস, এখন বোনের পায়ের তলায় পড়ে থাক, তোর ওটাই অকাত। তো এই হলো ব্যাপার। এবার দালালের উদ্দেশ্যে দুটো কথা বলি। দালাল মানে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে যে ওকে যদি আমরা না বিক্রি করি ডান হাতের কাজটা হবে না, ভিউজ কমে গেছে তো সবাইকেই চলতে হচ্ছে। এই বলে কালকে মানে ওর ভিডিওটা যেটা আমি দেখলাম, যেটা প্রিয়াকে উদ্দেশ্য করে করেছে, দেখো প্রিয়া যে হঠকারী সিদ্ধান্ত নেয়, এটা কিন্তু আমরা সবাই জানি। প্রিয়ার ডিসিশন অনেক জায়গায় ভুল কাজ করে, খুব হুটহাট করে কাজকর্ম করে ফেলে। কিন্তু মেয়েটা যে খারাপ সেটা আমরা বলবো না। কিন্তু দেখো আজকে দালাল বলছে এরা নিজেরা সংসার করতে পারে না, নিজেদের অশান্তি, আর আমাকে খালি আমার ঘাড়ের ওপরে দোষ চাপায়। কি অদ্ভুত ব্যাপার, ওয়াইটিতে এত মানুষ আছে সবাই ওর ওপরে দোষ চাপায় কেন বলো তো? কারণ ও মানুষের পার্সোনাল জীবনে একদম মানে তীরের মতন গেঁথে ঢুকে যায়। যেমন ঘুম থাকে না যে কাঠের ভেতর অবধি ঢুকবে, তাকে এমন খাবে কাঠ পুরো ঝাঁঝরা হয়ে যাবে ভেতর থেকে, খালি স্ট্রাকচারটা দেখতে পাবে, ভেতরে কোনো মাল মশলা থাকবে না। ও হচ্ছে ঠিক সেই ধরনের, যার জন্য মানুষ ওর ওপরে অ্যালিগেশনটা লাগাতেও সুবিধা হয়। এখন প্রেগনেন্সিটাকে হাতিয়ার করেছে। এর আগে যখন একটা মিসক্যারেজ হয়েছিল সেই প্রমাণ দেখাও, এই দেখাও, সেই করো, রিপোর্ট করো, হ্যানা করো, ইচ্ছে করে করেছে না অ্যাভয়েড করেছো, এইরকম আননেসেসারি কথা। কার হাজব্যান্ড জেল খেটে এসেছে সে আদৌ শাস্তির যোগ্য, না চোর, না ডাকাত, না খুনি, সব বিষয় ওর মাথা ব্যথা, সমস্তটা বিষয় ওর জ্ঞান। ও আজকে বলছে সেকেন্ড চাইল্ড কেন নিল, সেকেন্ড চাইল্ডের এত বাচ্চাটাকে বাড়িতে রেখে যাবে, বাজারে যাবে, ওকে কে দেখবে, এখন যদি কিছু হয়ে যায়, এত চিন্তা তোকে করতে হবে না। না এত চিন্তার কি আছে? সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। আগের দিনও শাখা পলার ডেফিনেশন দিতে গিয়ে নিঃশ্বাসে বিশ্বাস নেই করে মানে শিলাদেবীকে প্রায় মানে কি বলবো আর, সধবা থেকে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছিল একবারে, যে এখনই পড়ে নিন। হ্যাঁ ওই মেসোমশাই তো বয়স হচ্ছে, কোন দিন আবার সেই সুযোগটা না থাকে, মানে এর সমস্ত কিছু নেগেটিভিটিতে যায়। মানে এখন প্রিয়াকে বলতে চাইছে যে হ্যাঁ এখন যদি কিছু হয়ে যায় কাকে দাও, চিন্তা করতে হবে না, যে দিয়েছে সে ঠিক রক্ষা করবে। বাজারে যাচ্ছে ছেলেটাকে কে দেখবে, হ্যাঁ সব দেখা হয়ে যায়। আজকে প্রথম না যে প্রথম সন্তান থাকতে লোকে দ্বিতীয় বাচ্চা নিচ্ছে না, একদম আরামসে ঠিক ম্যানেজ হয়ে যাবে। তুই চোখের সামনে খালি চুপচাপ বসে দেখ না, তুই দেখ সব ঠিক হয়ে যাবে। সবার ভিউজের দরকার, ওর 12 লাখ টাকা নিয়ে কত মাথা ব্যথা। তুই আজ অবধি তোর ট্রিটমেন্টে তুই কী করেছিস, কতটুকু কি খরচা করেছিস, কতটুকু কোথায় কোথায় দিয়েছিস, কোনো কিছুতে তুই ওয়াকিবহল না। অনেক কষ্টে 96,000 টাকা নাকি তোর উঠেছিল, সেটা তুই বলতে পেরেছিস। হ্যাঁ কোথায় কি লাগিয়েছিস না, তোর কোনো বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। তুই ওর 12 লক্ষ টাকা তুলেছে, 12 লক্ষ যারা দিয়েছে তারা ভুলে হজম করে নিয়েছে, তুই এখন সেটাকে নিয়ে মালার জপে যায়। ওই জন্যই তো লোকে তোকে ডাক নেয়, যে সমস্ত দোষ তোর, তুই সে মানে কুড়ে খেয়ে যাচ্ছিস একটা প্রেগনেন্ট মহিলাকে, মানে প্রেগনেন্সিতেও তাকে ছাড়তে পারছিস না। কেন বলবে না? আর কাউকে তো বলে না, তোকে কেন বলে? দুনিয়াতে এত মানুষ আছে, সবাই ভুল, আর তুমি একমাত্র সতী সাধ্যী। আমি এখন কত চেঞ্জ করে ফেলেছি, তারপরেও মানুষ বলে হ্যাঁ অনেক চেঞ্জ করে ফেলেছিস তুই। বোঝে না আসলে, মানুষগুলো বোঝে না যে তুই এত কিছু পাল্টে ফেলেছিস। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই রাখছি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। গামলার বিষয় নিয়ে আলাদা করে কন্ট্রোভার্সি করার মতন কিছু নেই। ও যে প্রেমে মজে আছে, সংসার জীবন করছে, এটা বাস্তব, এটা ফ্যাক্ট। আবার এতে আবার কন্ট্রোভার্সির কী আছে? এখানে দেখা যাচ্ছে মেলার ছায়া, যে ক্যামেরা ধরা সে একটা পুরুষ, হ্যাঁ, কিন্তু আমি দেখাতে পারবো না। এবার সেটা পোকলা না অন্য, যে একবার বাঘ মানে রক্তের স্বাদ পেয়ে যায় না, সে একজনের প্রিয় মানুষের রক্ত ছাড় না, আবার যাকে পাবে তার রক্তও চুষে খাবে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতেও পেরেছো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, টাটা।